সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আজকে আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান, দিলারপুর আব্দুল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, দিলারপুর আব্দুল উচ্চ বিদ্যালয়। আমি দিলারপুর আব্দুল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনা মহামারীর সময় আমরা সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলি এবং অযথা বাহিরে ঘোরাফেরা না করি, এবং বাহিরে একান্ত প্রয়োজনে বের হওয়া আমরা যাতে অবশ্যই মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের গত ক্লাসে আমরা রসায়নের নবম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায়ে আমরা পদার্থের অবস্থা, তিনটি অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, এটা আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যাকরণের উপর আলোচনা করব। ব্যাকরণ জিনিসটা কিন্তু আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি। ব্যাকরণ, শ্রবণ, প্রসেদন আমাদের অষ্টম শ্রেণীতে ছিল, তোমরা জানো। ব্যাকরণ কঠিন, তরল, বায়বীয় পদার্থ যখন স্বতঃস্ফূর্তভাবে, আমরা কিন্তু অষ্টম শ্রেণীতে পড়তেছি কি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে ছড়িয়ে পড়ার যে প্রবণতাটা আর অবিশ্রবণ হলো কি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যাওয়ার যে প্রবণতা, এগুলো কি অবিশ্রবণ। তাইলে কঠিন, তরল, বায়বীয়, ঠিক আছে। তোমাদের বইয়ের পাঠের 2-এর 3 পাঠে আছে কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় পদের স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে। কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয়, কঠিন, তরল, বায়বীয় মানে গ্যাসীয়, যেমন কঠিন, ঠিক আছে, তরল এবং বায়বীয়, এই তিনটা কোন মাধ্যমে যখন স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে ব্যাপক। আর আমরা অষ্টম শ্রেণীতে সাধারণত করেছি কঠিন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে ছড়িয়ে পড়ার যে প্রবণতা, এটা হলো কি ব্যাপক। তাহলে এখানে আমরা ব্যাপন জিনিসটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এখানে যদিও ব্যবহারিকের মাধ্যমে জায়গা থেকে আমাদের একটু সময় নেই, আমরা তখন ক্লাসের সময় 20 মিনিট, তা আমরা এমনিতে এই ব্যাপন জিনিসটা কিন্তু আমরা এমনিতে বুঝতে পারি। যেমন আমরা এই রুমের ভিতরে মনে করো আমি সেন্ট করে আসলাম, শিক্ষার্থীরা মনে করো ক্লাসে আছে, আমার গায়ে সেন্ট ব্যবহার করতেছি, তখন দেখা গেছে এই সেন্টটা আস্তে 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 কি রুমের মধ্যে ছড়ায় পড়ছে। আবার দেখা গেছে আমি যে আমরা অনেক সময় কিন্তু কি কাপড়ে নীল দিই, যারা সাদা কাপড় ব্যবহার করে, সাদা জামা ব্যবহার করে, অনেক সময় আমরা নীল ব্যবহার করি। এই নীল যখন তুমি পানির মধ্যে দেও, তখন দেখা গেছে কি এটা পানির মধ্যে গিয়ে আস্তে আস্তে ছড়াই পড়ে, পানির মধ্যে আস্তে আস্তে ছড়াই পড়ে। এইভাবে দেখা গেছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে তুমি যখন পানিতে ছাড়ো, তখন দেখা গেছে কি এটা আস্তে আস্তে পানিতে কি ছড়াই পড়ে। তার মানে নীল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং স্প্রে মানে বডি স্প্রে যেটা সেন্ট, এগুলো হলো কি বেশি করে, ঠিক আছে। এগুলো দেখা গেছে কি হালকা মাধ্যমে ছড়াই পড়তেছে, হালকা মাধ্যমে ছড়াই পড়তেছে স্বতঃস্ফূর্তভাবে। এখানে স্বতঃস্ফূর্তভাবে কি আস্তে আস্তে ওই কণাগুলো গতিশক্তি অর্জন করে ছড়াই পড়তেছে। তাহলে ব্যাপন জিনিসটা এতটুকু, মানে এটা স্বতঃস্ফূর্তভাবেই হয় এবং সমানভাবে ছড়াই পড়ে। আবার ব্যাপনের বিষয়টা হলো এখানে তোমাদের পাঠ্যবইতে যেটা আছে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন পানিতে ছাড়া হয়, তখন দেখা গেছে যে এটা আস্তে আস্তে গতিশক্তি অর্জন করে কি হয় পুরো পানিতে ছড়ায় পড়ে এবং গোলাপি বর্ণ ধারণ করে। কিন্তু একটা বিষয় আমরা জানি, তাপ প্রয়োগে, ঠিক আছে, তাপ প্রয়োগ করার কারণে ব্যাপন জিনিসটা তাপ প্রয়োগে যদি ব্যাপন ঘটানো হয়, তখন দেখা গেছে ব্যাপনের হার কি বৃদ্ধি পায়। কারণ তাপ শক্তি থেকে তাপ শক্তি গ্রহণ করে তখন অণুগুলা কি গতিশক্তি বেশি হয়, বেশি হওয়ার কারণে তখন দেখা গেছে তাড়াতাড়ি ছড়ায় পড়ে। যেমন তোমাদের বই আছে কঠিন পারম্যাঙ্গানেট, এটা যখন ঠান্ডা পানিতে দিচ্ছে তখন মানে এটা ছড়িয়ে পড়তে একটু সময় বেশি দিচ্ছে। আবার যখন তুমি গরম পানিতে ব্যবহার করবা, তখন দেখবে কি এটা তাড়াতাড়ি ছড়ায় পড়ছে, ঠিক আছে। ঠিক একইভাবে নীল কেউ যদি তুমি ঠান্ডা পানিতে ব্যবহার করে, গরম পানিতে ব্যবহার করে, এইভাবে দেখে গেছে। আবার দেখে গেছে আরেকটা জিনিস এখানে আলোচনা করছে তোমাদের বলবো যে তরল, তরল ব্যাপন, তরল, তরল ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কঠিনের চেয়ে আরো তাড়াতাড়ি হয়।
যেমন ধরো তুমি পানির মধ্যে নীল মিশ্রিত পানি, মনে করো সাধারণ পানির মধ্যে নীল মিশ্রিত পানি, ঠিক আছে, যদি ডাইলে দাও তাহলে দেখবা যে কি পানিটা তাড়াতাড়ি মিক্সার হয়ে গেছে। তার মানে কি নীল মিশ্রিত পানিটাও কি তরল, আবার স্বাভাবিক পানি তো এটাও তরল। তাহলে তরলের ব্যাপন কি বেশি হয়, তরলের ব্যাপন হার বেশি। আবার কঠিন তরলের ব্যাপনের হার কি তরলের ব্যাপনের হার হচ্ছে কম। আরেকটা জিনিস ছিল তরল অথবা কঠিন তরল যেটাই হোক, যখন তুমি গরম পানিতে করবা অথবা তাপমাত্রা বেশি যুক্ত পানিতে করবা, কম তাপমাত্রা থেকে কক্ষ তাপমাত্রা থেকে বেশি, তখন দেখবা তুমি এটার মধ্যে কি ব্যাপনের হার বেশি হয়েছে। তুমি বাসায় করে দেখতে পারো, যেমন আমরা নীলের সাহায্য করতে পারি, ঠিক আছে, নীলের মাধ্যমে যেটা আমরা বাজারে পাই অথবা সচরাচর আমাদের বাসায় আছে। আমরা কক্ষ তাপমাত্রা এবং গরম পানি উভয় ক্ষেত্রে দেখতে পাই কতটুকু তাড়াতাড়ি কার্যকরী হয়। তাইলে ব্যাপন বিষয়টা হলো কঠিন তরল বায়ুর মাধ্যমে যখন স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে কোনো কিছু ছড়ায় পড়ে তখন এটা কি ব্যাপন, অথবা গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেটা আমরা অষ্টম শ্রেণীতে পড়ছি ছড়ায় পড়া প্রবণতা হলো কি ব্যাপন। তাহলে এই ব্যাপনটা কি হচ্ছে, তাপমাত্রা বেশি হলে ব্যাপনের হার কি বাড়ে, তাপমাত্রা বেশি হলে ব্যাপনের হার বাড়ে। কেন? তাপের কারণে যে বস্তুটা তুমি মিশাইতেছো এই বস্তুটার কি গতিশক্তি অর্জন করতেছে, এই বেশি গতিশক্তির কারণে তাপের মাধ্যমে তাপশক্তি অর্জন করে গতিশক্তিটা বাড়িয়ে যেতেছে, যে কারণে সে তাড়াতাড়ি চড়াই করতেছে, এরপরে হলো আরেকটি জিনিস এখানে আছে, গ্যাসের ক্ষেত্রে কোনটার ব্যাপনের হার বেশি হয়। যেমন ধরো তুমি নীলের ক্ষেত্রে কি করছো, এইভাবে টেস্ট টিউবের মধ্যে নীল নিছো, ঠিক আছে, মনে করো একটা হলো গরম, এটা হলো স্বাভাবিক পানি, এটা হলো গরম পানি, গরম পানি, ঠিক আছে, এখানে ঠান্ডা পানি আর এটা হলো কি গরম পানি। এই গরম পানি যদি তুমি ব্যাপন ঘটাও তাহলে গরম পানিতে ব্যাপন ঘটালে কি তাড়াতাড়ি হবে, আর ঠান্ডা পানিতে ব্যাপন ঘটালে কি একটু দেরি হবে। আরেকটা জিনিস ছিল আমরা এখানে ওই যে ইয়ার ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে অক্সিজেন, হাইড্রোজেন, ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আলোচনা হচ্ছে ওই যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ঠিক আছে, আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া NH3, ঠিক আছে। মানে এই দুইটা দ্রবণ থেকে তুমি কি করছো, তুলা মিশাইছো, এই দুইটা দ্রবণ থেকে তুলা মিশিয়ে হাইড্রোজেন ক্লোরাইড থেকে এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তুলা মিশিয়ে তুমি কি করছো, মনে করো এটা হলো একটা টেস্ট টিউব, ঠিক আছে, এই পাশে তুমি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর এই পাশে নিচে কি, এই পাশে হলো অ্যামোনিয়া। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর কত, 1 যোগ ক্লোরিনের আণবিক ভর, ক্লোরিনের পারমাণবিক ভর 1 যোগ অ্যামোনিয়ামের হলো হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর হলো 36., এটার আণবিক ভর হলো কত 36.5, আর এটা হলো কত 17, এটা হলো 17, এটার ভর হলো 36.5 আর এটা হলো কি 17, তার মানে এটার ভর কম, এটার ভর বেশি। তাহলে এই ক্ষেত্রে কি গ্যাসের ক্ষেত্রে হলো যে গ্যাসটা ভর কম মানে পাতলা হালকা ওইটা বেশি দূরে যাবে, মানে এটা ব্যাপনের হার বেশি। যেমন ধরো এটা এরকম এটা থেকে কাজ এখানে মালা লাগে দাও, এখানে আইসা থেকে কাজ যাওয়া কিছু এখানে আইসা ব্যাপন করে দিচ্ছে, ঠিক আছে, তার মানে এখান থেকে এটা দূরত্বটা বেশি আর এটা থেকে এটা দূরত্বটা কম। তার মানে এখানে অ্যামোনিয়া হাইড্রোজেন ক্লোরাইড যে গ্যাস আছে এটা বেশি দূর যেতে পারে,
অ্যামোনিয়া গ্যাসটা কি বেশি দূর আসতে পারছে। তার মানে গ্যাসের ক্ষেত্রে নিয়ম হলো, ব্যাপনের জায়গায় নিয়ম হলো, যে গ্যাসের আণবিক ভর কম এটার ব্যাপনের হার বেশি, আর যেটা আণবিক ভর যেমন ধরো H2 এবং O2, ঠিক আছে, H2 এর আণবিক ভর কম, তাহলে H2 এর ব্যাপনের হার বেশি, আর অক্সিজেন তো O2 এর আণবিক ভর বেশি, O2 এর ব্যাপনের হার কম। তাহলে আণবিক ভর যদি বেশি হয় ব্যাপনের হার কমবে, মানে উল্টা, বেশি হলে কম, কম হলে বেশি। যে কোনো গ্যাসের আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপনের হার কমবে, আর আণবিক ভর যদি কম হয় তাহলে ব্যাপনের হার বাড়বে। যে কারণে তোমাদের বইয়ের মধ্যে একটা পরীক্ষা দেখেছে, এই পাশটা মনে করো তুলা দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে ধরছি, তখন তুলার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে অ্যামোনিয়াম গ্যাস এর দিকে আসছে, আবার হাইড্রোজেন ক্লোরাইড থেকে হাইড্রোজেন গ্যাস এদিকে আসছে, আসার পর দেখা গেছে এটার মধ্যে কি সাদা ধোঁয়ার মতো সৃষ্টি হয়েছে। তার মানে এই দুটা গ্যাস এখানে মিশছে, ঠিক আছে, মিশে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। তাইলে এই মিশার পরে কি হইতেছে আমরা বুঝতে পারছি এই গ্যাসটা বেশি দূরত্ব অতিক্রম করছে আর এই গ্যাসটা কম দূরত্ব অতিক্রম করছে। তো এটা কেন হয়েছে? এই গ্যাসের ভর আর এই গ্যাসের ভর বেশি। তার মানে গ্যাসের যখন ভর কম হয় তাহলে ব্যাপনের হার বেশি, আর গ্যাসের যখন ভর বেশি হয় তাহলে ব্যাপনের হার কম। এইভাবে দেখা গেছে কি সকল গ্যাসের ক্ষেত্রে তুমি হিসাব করে দেখবা যে গ্যাসের ব্যাপন আণবিক ভর কম সেটার ব্যাপন বেশি, মানে বেশি সময় তাড়াতাড়ি বেশি জায়গা ছড়ায় পড়ে, আর যে গ্যাসের আণবিক ভর বেশি এটা তাড়াতাড়ি বেশি কম জায়গায় ছড়ায় পড়ে। তাইলে ব্যাপন বিষয়টা আমরা আরেকটু আলোচনা করি। আবার প্রথম থেকে বলতেছি, ব্যাপন হলো কঠিন মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রবণতা, এটা হলো কি ব্যাপন। কঠিন তরল বায়বীয় কোন মাধ্যমে, কঠিন তরল বায়বীয়, ঠিক আছে, যেমন ওই যে গ্যাস এটা হলো বায়বীয়, অ্যামোনিয়াম গ্যাস, আবার দেখা গেছে যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তার মানে কি বায়বীয়, ঠিক আছে। আবার দেখা গেছে যে তরল নীল দ্রবণ, নীলের দ্রবণ পানির মধ্যে মিশেছে, তার মানে কি তরল তরল। আবার কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গনেট মিশেছে আমরা, তাইলে এখানে আমরা পাইতেছি কি কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত, মানে এখানে কিন্তু বাহির থেকে কোনো অর্জন করা হয়েছে, এখানে যা আছে এই শক্তি অর্জন করে কোনোগুলা কি গতিশক্তি অর্জন করে ছড়াই করতেছে, ঠিক আছে। এই স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রবণতাটা এটা হলো কি ব্যাপন। এই ব্যাপন দেখা গেছে কি আমরা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারি, যেমন সেন্ট, আমরা গায়ে সেন্ট পাচ্ছি, তখন দেখা গেছে বাতাস তার ভিতর দিয়ে এটা কি করতেছে সারাদিনের মধ্যে ছড়াই করতেছে, ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে ছড়াই করতেছে। আবার দেখা গেছে আমি বাড়িতে নীল ব্যবহার করি, এই নীল পানির মধ্যে দিলে কি আস্তে 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 ছড়াই করতেছে, ঠিক আছে। এরপরে ওই যে গবেষণাগারে আমরা যেটা দেখতে পারি ওই যে গ্যাসের ব্যবহার, গ্যাসটা আমরা সচরাচর বাড়িতে ব্যবহার করতে দেখতে পাই, এখানে টেস্টটিউবের মাধ্যমে আমরা দেখছি এই পাশে যদি অ্যামোনিয়া এবং এই পাশে কি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস করলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর বেশি আর অ্যামোনিয়ার আণবিক ভর কম, আণবিক ভর কম বিধায় এটা বেশি ব্যবহৃত হয়েছে, এটার ব্যবহারের হার বেশি, আণবিক ভর বেশি বিধায় এটার ব্যবহারের হার কম, ঠিক আছে। আণবিক ভর বেশি বিধায় ব্যবহারের হার কম, আণবিক ভর কম বিধায় এটার ব্যবহারের হার বেশি। আবার দেখা গেছে কি তাপমাত্রা যদি বেশি হয়, কক্ষ তাপমাত্রা চেয়ে তাপমাত্রা বেশি হলে ব্যাপনের হার কি বাড়ে। তাপমাত্রা যদি বেশি হয় তাহলে ব্যাপন তাড়াতাড়ি হয়, আর তাপমাত্রা যদি কম হয়, কারণ কি তাপের কারণে ওই যে দ্রবণটা অথবা যে কঠিন পদার্থটা অথবা যেটা আমরা মিশাইছি এটা শক্তি অর্জন করে, বেশি তাপটাকে শক্তি অর্জন করে এটা দেখা গেছে গতিশক্তি বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে এটা তাড়াতাড়ি ছড়ায় পড়ে, ঠিক আছে। তাইলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ব্যাপন বিষয়টা আমরা আগের ক্লাসে আমরা কিছু পড়েছি, এখন রসায়নে আমরা এইভাবে আলোচনা আছে পরীক্ষা নিরীক্ষার বিষয়ে আমরা কিছু কিছু পরীক্ষা আছে এগুলো আমরা বাড়িতে করতে পারি। যেমন কালকে আগে আমরা ওই যে পদার্থের যে অবস্থা, তিন অবস্থা, কঠিন তরল বায়ু, আমাদের ফ্রিজের মধ্যে যে বরফ আছে এই বরফ কঠিন, আবার বরফ রেখে আস্তে আস্তে করে পানি যেতেছে এটা তরল, আবার তরল তুমি যদি তাপ দেওয়ার পরে এটা আস্তে আস্তে কি এই উড়ে যেতেছে, এটা বায়ু। এই পরীক্ষাগুলো কিন্তু আমরা বাস্তবে দেখতেছি, যেমন ব্যাপনের ক্ষেত্রে কিন্তু আমরা বাস্তবে দেখতেছি। যেমন ধরো কঠিন যে নীল 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 কিন্তু আমরা সচরাচর সবার বাড়িতে ব্যবহার করি,
নীল যখন তুমি পানিতে মিশাও তখন দেখা গেছে কি এটা পানির মধ্যে মিশিয়া পানির ভিতরে ঢুকে যেতেছে। আবার যদি দেখা গেছে গরম পানির মধ্যে মিশাও তাহলে হয়তো এটা কি তাড়াতাড়ি হইতেছে। আবার দেখা গেছে নীলের কিছু পানি মিশায় আগে মিক্সার করে নিছো, নেওয়ার পরে এটা পানির মধ্যে লাগিয়ে দিছো, বেশি পানির মধ্যে লাগছে, তখন দেখা যাবে ওই মিশ্রিত নীলটা কি তাড়াতাড়ি বিক্রি হইতেছে। তার মানে স্বাভাবিক তাপমাত্রায় কঠিন পদার্থে কি ব্যাপক কম, কক্ষ তাপমাত্রা বেশি, আবার তরল মাধ্যমে কি আরো বেশি। তাইলে তরল ব্যাপন আরো বেশি। আবার ব্যাপনের ক্ষেত্রে আমরা ওই যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা দেখব যে দুইটা গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার নির্ণয় করতে গেলে আমরা প্রথমে দুইটা গ্যাসীয় পদার্থের কি আণবিক ভর দেখব, যেটা আণবিক ভর কি বেশি এটা ব্যাপনের হার কম, এটা ব্যাপন কম, আর যেটা আণবিক ভর কম এটা ব্যাপন বেশি। যেমন তোমাদের পরিমাণে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর বেশি, এই জন্য এটা ব্যাপনের হার কম। আবার অ্যামোনিয়ার আণবিক ভর কি কম, এই জন্য এটা ব্যাপনের হার কি বেশি। এগুলো কিন্তু আমরা নিজেরা যদি একটু প্র্যাকটিস করি, ঠিক আছে। আর পাঠ্য বই অবশ্যই তোমরা পড়ো, পাঠ্য বই পড়লে তুমি অন্তত কি সেগুলো বুঝতে পারবে কোনটা বুঝো নাই কোনটা বুঝছো। আমরা ক্লাস নিব, যেমন পরবর্তী ক্লাসে আমরা এরপরে এই ব্যাপন, আজকে ব্যাপন, এরপরে ওই যে নিঃসরণ, মোমবাতির জ্বলন, বলন স্ফুটন, সবগুলো ধারাবাহিকভাবে আলোচনা হবে। কিন্তু তুমি যখন বিষয়টা একটু পড়ে রাখবে, তুমি পরবর্তী ক্লাসে আমরা এগুলো আলোচনা করবো, তুমি আগে থেকে কিছু পড়ে রাখছো, তখন দেখা গেছে তুমি বুঝতে পারবে আমি কোন জায়গাটা বুঝবো। ঠিক আছে, অনেক কিছু আছে তুমি নিজে থেকে অনেক সময় বুঝবে, কিছু কিছু বিষয় আছে আমরা পড়লে বুঝি, কারণ নিচের ক্লাসে আমরা কিছু কিছু বিষয় পড়ে আসছি, যারা নিচের ক্লাসে ভালোভাবে পড়ছো এরা দেখা গেছে নিচের ক্লাসে এই বিষয়গুলো পড়ে আসছে, এই জন্য হয়তো কিছুটা ধারণা আছে, এই ধারণা থেকে কিছু তুমি বুঝতে পারো। আর আমরা যখন ক্লাস নিব, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে হয়তো বাকি অংশটুকু তুমি বুঝে পরিপূর্ণতা লাভ করতে পারো। এই জন্য আমরা অবশ্যই অনলাইন ক্লাস দেখে আমরা বোঝার চেষ্টা করবো, সাধারণত চেষ্টা করবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ব্যাপন নবম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায়ের ব্যাপনের বিষয়টা আমরা জানলাম, আশা করি সবাই এই বুঝেছ। তারপরে আবার আমি বলতেছি, ব্যাপন কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রবণতাটা, এটি ব্যাপন। এই ব্যাপন কঠিন তরল, আবার তরল আবার কি বায়বীয় পদার্থের ক্ষেত্রে হয়। যেমন কঠিন পদার্থ অ্যামোনিয়াম, পটাশিয়াম, পারম্যাঙ্গানেট পানির মধ্যে ছড়াই দিলে এটা আস্তে আস্তে ছড়াই পড়ে। আবার ব্যাপনের ক্ষেত্রে কি হয়, যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে দেখা গেছে ব্যাপনের হার বেড়ে যায়। আবার তরলের সাথে তরল মিশে তখন ব্যাপনের হার বেড়ে যায়। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি, যেটার আণবিক ভর বেশি এটার ব্যাপন কম, আর যেটার আণবিক ভর কম এটার ব্যাপন বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ব্যাপনের বিষয়টা আমরা বুঝেছি। ঠিক আছে, সেই প্রত্যাশা রেখেই আমি আমার আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।